আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জীব প্রযুক্তি চ্যাপ্টারের যে লাস্ট, প্রায় অনেকটা লাস্টে যে লাস্টে যেই টপিকগুলো এগুলো একটু দেখব। মেনলি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে কিভাবে জীব প্রযুক্তির ইউজটা হচ্ছে সেটাই আমরা দেখব। তাহলে প্রথমেই কয়েকটা জিনিস তৈরিতে বা আমাদের ব্যবহারের প্রয়োজনে ওইসব জিনিসের উপর জীব প্রযুক্তি করা হচ্ছে। তাহলে এখানে প্রথমেই দেখো কি আছে, ইনসুলিন। ঠিক আছে, তাহলে ইনসুলিন নিয়ে কাজ করা হয়েছে যে প্রযুক্তিতে, দেন এটাতে সফলতা পাওয়া গেছে। তাহলে ইনসুলিনটা কি আসলে মেইনলি আমরা জানি এটা হচ্ছে আমাদের অগ্নাশয়ের একটা কোষ, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ঠিক আছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আবার অনেকগুলো কোষ আছে, যার মধ্যে হচ্ছে আলফা, বিটা, গামা, ডেল্টা। ঠিক আছে, তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে এই ইনসুলিনটা ক্ষরণ হয়। তাইলে অবশ্যই আমাদের বডিতে ইনসুলিন তৈরির জন্য অবশ্যই একটা জিন আছে। তাহলে আমি যেহেতু জীব প্রযুক্তি করব, তাইলে আমি এই ইনসুলিনের তৈরির জন্য যে জিনটা দায়ী ওই জিনের মধ্যে আমরা জীব প্রযুক্তিটা করব। তাহলে এখানে ইনসুলিন নিয়ে একটু ছোটোখাটো কথাবার্তা লিখছে। দেখো, ইনসুলিনের গঠন যদি আমরা দেখি, দুইটা চেন নিয়ে একটা ইনসুলিন অণু গঠিত। ঠিক আছে, টোটাল 51টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে একটা ইনসুলিন তৈরি হয়। 51টা অ্যামাইনো অ্যাসিড আমরা জানি। তো কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে? টোটাল হচ্ছে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে, সেটা আমরা কোষ রসায়নে পড়ে আসছি। বাট একটা ইনসুলিনের মধ্যে টোটাল অ্যামাইনো অ্যাসিড থাকবে 51টা, বাট কয় ধরনের? এটা হচ্ছে 17 ধরনের। এই জিনিসটা তোমরা কখনো ভুল করবা না। অর্থাৎ 17 ধরনের অ্যামাইনো অ্যাসিড, 17 ধরনের অ্যামাইনো অ্যাসিড। আর এরকম কয়টা অ্যামাইনো অ্যাসিড? টোটাল 51টা অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, অর্থাৎ 51টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটা ইনসুলিন তৈরি। আর এই 51টা অ্যামাইনো অ্যাসিড কয় টাইপ আছে? এখানে টোটাল 17 টাইপ। এটাই। তাহলে এখানে দেখো, চেইন এ, চেইন বি। চেইন এ এর মধ্যে তোমার 21টা অ্যামাইনো অ্যাসিড, আর চেইন বি এর মধ্যে হচ্ছে 30 অ্যামাইনো অ্যাসিড। তাহলে দুইটা চেইন, তাদের মাঝখানে একটা বন্ড গঠন করে আছে। এই বন্ডটার নাম হচ্ছে ডাইসালফাইড বন্ড। ঠিক আছে, এতটুকুই জানলে হবে। তাহলে এই জিনিসটা আমরা জিন প্রকৌশল কীভাবে করতেছি, এখানে যে ছোটোখাটো বিষয়গুলো এগুলো একটু দেখে নিবা। আমি তোমাদের মূল জিনিসটা আমি বলে দিচ্ছি জাস্ট। তাইলে তাইলে একটু দেখো কিভাবে হচ্ছে কাজটা। প্রথমে আমরা ওই স্টেপগুলো ফলো করবা, যে স্টেপগুলো যে প্রযুক্তির বা রিকম্বিনেন্ট ডিএনএর যে স্টেপগুলো এগুলোই ফলো করবা, সবই একই। তাহলে দেখো, আমাদের বডিতে যে ইনসুলিন তৈরির জন্য যে জিনটা দায়ী, সে জিনটাকে আমরা আলাদা করব। এ দেখো, মানুষের অগ্নাশয় থেকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ সংগ্রহ, দেন ওইখান থেকে আমরা ওই ডিএনএটা আলাদা করব, যেটা ইনসুলিন তৈরি করতেছে। এটাকে আমরা আলাদা করে নিয়ে আসছি। এবার আমরা কি জানি, ইকোলাই ব্যাকটেরিয়া সংগ্রহ করব। দেন ইকোলাই ব্যাকটেরিয়া থেকে আমরা প্লাজমিডটাকে আলাদা করে যতটুকু আমি ইনসুলিন তৈরির ডিএনএটাকে কেটে নিয়ে আসছি, ঠিক ততটুকু আমরা প্লাজমিডের মধ্যে কেটে নিব। এবার কাটার পর এটা আমরা কি দিয়ে কাটবো? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, আগের কথা। দেন এটাকে আমরা এই ডিএনএটাকে এবার এই কাটা প্লাজমিডের এই কাটা অংশের মধ্যে লাগাই দিব। তাইলে তখন এটাকে আমরা কি বলতেছিলাম, কি কোন এনজাইম দিয়ে লাগাবো? লাইগেজ এনজাইম দিয়ে এই অংশটা এর মধ্যে লাগাই দিলেই এটাই আমরা একটা প্লাজমিড, পূর্ণাঙ্গ প্লাজমিড পাচ্ছি, যেখানে আমি ইনসুলিন তৈরির ডিএনএটাকে আমি প্রবেশ করালাম। ক্লিয়ার? দেন এটাকে আমরা ঠিক একই কথা, আমরা ওই ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে এই প্লাজমিডটাকে রূপান্তরিত প্লাজমিডটাকে প্রবেশ করাবো। যদি সে মানা নিতে না পারে, তাহলে আমরা ক্যালসিয়াম সমৃদ্ধ হিট শক দিয়ে কাজটা করব। এগুলো আগের কথা। দেন ওইখানে ক্লোন হবে। ক্লোন হওয়ার সাথে সাথে আমাদের এই যে ইনসুলিন তৈরির ডিএনএটাও কপি হবে। কপি হলে একটা সময় গিয়ে ওইখান থেকে যে আবাদ মাধ্যমে তুমি ক্লোন করাইছো, ওইখান থেকে ডিএনএগুলোকে সংগ্রহ করে ওইখান থেকে অসংখ্য আমরা ইনসুলিন তৈরির জিন পাচ্ছি। দেন ওইখান থেকে আমরা কৃত্রিমভাবে বা বাণিজ্যিকভাবে সেখান থেকে ইনসুলিন সংগ্রহ করে সেটা বাজারজাত করা হচ্ছে। ঠিক আছে, এই বাজারজাত ইনসুলিনটাই যাদের ডায়াবেটিস খুব বেশি পরিমাণে থাকে, তারা এই ইনসুলিনটা কিনে কিন্তু ইউজ করতে হয়। তাহলে এই ইনসুলিনটা আসে কোত্থেকে? এইভাবেই, এই প্রসেসেই কিন্তু এই বাণিজ্যিকভাবে ইনসুলিনটা ব্যবহার করা হয়। এটাই এখানে তোমার এই কথাগুলো ব্যাখ্যা দিয়ে দিছে আগের কথায়। রিকম্বিনেন্ট ডিএনএ যে যে অংশ কথাগুলো ছিল, এগুলোই এখানে কীভাবে কীভাবে করা হলো এই জিনিসটা।
আচ্ছা, বাজারজাত দেখে নিবা এগুলো। দেন হচ্ছে ইন্টারফেরন্স, ঠিক আছে। ইন্টারফেরন্স কি? ইন্টারফেরেন্স হচ্ছে, তোমরা যখন দশম অধ্যায় পড়বা জুলজিতে তখন জিনিসটা ক্লিয়ার হবে। ইন্টারফেরেন্সটা হচ্ছে আমাদের বডিতে একটা রাসায়নিক পদার্থ, যেটা হচ্ছে আমাদের বডিতে ইমিউন সিস্টেমকে বা প্রতিরক্ষা বাহিনী হিসেবে কাজ করবে, রাসায়নিক অস্ত্র বলতে পারো এটাকে। তাহলে এই জিনিসটার কাজ কী হবে? ক্যান্সার কোষ যাতে চারদিকে ছড়াই না যেতে পারে। মনে করো একটা জায়গায় ক্যান্সার কোষ তৈরি হয়েছে, তাহলে ওই ক্যান্সার কোষটা যাতে তার আশেপাশের কোষকে কি করতে না পারে, আশেপাশের কোষে যাতে ছড়াই যাইতে না পারে, এই জিনিসটাকে রোধ করবে হচ্ছে ইন্টারফেরেন্স, ঠিক আছে। ক্যান্সার কোষকেও মারবে, সাথে ভাইরাসকেও মেরে ফেলবে, এটা হচ্ছে ইন্টারফেরেন্সের কাজ। তাহলে আমাদের বডিতে সবসময় যে ঠিক সঠিক নিয়মে ইন্টারফেরেন্স তৈরি হবে সেটাও ঠিক না, অনেক সময় অনেক বাধা বিপত্তি হতে পারে, সেমভাবে ইনসুলিনের মতোই। তখন আমাদের বাহ্যিক বাইরে থেকে ইন্টারফারেন্স নেওয়ার প্রয়োজন হয়। তাহলে আমার সেমভাবে এটাও ইনসুলিনের মতোই আমরা ইন্টারফারেন্সেরও জিও প্রযুক্তি করে কৃত্রিমভাবে বা বাণিজ্যিকভাবে ইন্টারফারেন্স উৎপন্ন করা সম্ভব। তাহলে এই জিনিসটা সেম, তাহলে এটাও একই, এটা পড়ে নিবা। ইন্টারফারেন্সের জন্য কী কী করতে হবে, ডিএনএ আরোহণ করলা, দেন ওইখান থেকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটলা, সব সেম কথা, আগের মতোই সেম কথা। এগুলো একটু দেখে নিবা। আর এখানে এমসিকিউর জন্য এখানে আমি যেগুলো মার্কআপ করা আছে এগুলো একটু দেখলেই হবে। আর ইন্টারফারেন্সের যে বাণিজ্যিক নাম, যেটা আমরা বাইরে থেকে বা বাজারে ইন্টারফারেন্স পাই, সেটার বাণিজ্যিক নামটা হচ্ছে বিটা ফেরন। এই যে বিটা ফেরন, অর্থাৎ বিটা ফেরন নামে ইন্টারফারেন্সটা সাপ্লাই দেওয়া হয়, এটাই। তাহলে এটাই, আর কিছু নেই এখানে। দেন পরবর্তীটা হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, ঠিক আছে, টিপিএ, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভেটর মিনস হচ্ছে অ্যাক্টিভ করা। কাকে অ্যাক্টিভ করতেছে? প্লাজমিনোজেন, টিস্যু প্লাজমিনোজেনকে এরা অ্যাক্টিভ করবে, ঠিক আছে। হ্যাঁ, এটা কখন কাজে লাগে? যদি আমাদের যে রক্তনালীতে রক্ত যখন জমাট বেঁধে যায়, তখন কাজটা হয় কি, তখন আমাদের হার্টে ঠিকমতো রক্ত চলাচল বা রক্ত সাপ্লাই করতে পারে না, ফলে হার্ট ঠিকমতো পাম্প করতে পারে না। তাইলে এই জন্য আলটিমেটলি ব্লাড প্রেশার বেড়ে যায়। কারণ যখন আমাদের রক্তনালীতে সরু হয়ে যাবে, তোমার প্লাক জমে বা চর্বি জমে, তখন রক্তনালীটা সরু হয়ে যায়, তখন দেখা যায় ঠিকমতো ব্লাড চলাচল করতে পারে না, তখন আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, হার্ট অ্যাটাক হতে পারে, ঠিক আছে। দেন ওইখান থেকে ব্রেন স্ট্রোক হতে পারে। তো এখন আমি যদি, তাহলে আমাদের কাজ কী হবে, রক্তনালী যে জমাট বেঁধে গেছে সেটা যদি গলায় দেওয়া যায়, ঠিক আছে, বা যে রক্ত জমাট বেঁধে যাওয়া রক্তটা যদি আমরা গলায় দিতে পারি, তখন দেখা যায় সুস্থ হওয়া যায়। তাইলে এই জিনিসটা করার জন্যই আমাদের টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর দরকার, আর এটা পাওয়ার জন্য আমরা জিও প্রযুক্তি করা হচ্ছে। এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর হওয়ার মানে অর্থাৎ আবিষ্কার হওয়ার আগে একটা এনজাইম ছিল, এটার নাম বলা হচ্ছে স্ট্রেপ্টোকাইনেস এনজাইম, ঠিক আছে। তাহলে কিন্তু এই স্ট্রেপ্টোকাইনেস এনজাইমটা একটা ব্যাকটেরিয়ার, যেটা মানুষের বডিতে প্রবেশ করায়, ডিরেক্ট প্রবেশ করায় দেখা যায় তো ওই জমাট বাঁধা রক্তটা গলানো যাচ্ছে। বাট এই স্ট্রেপ্টোকাইনেস এনজাইমটা মানুষের নিজস্ব কোনো প্রোটিন না, যার কারণে এটা আমাদের বডির সাথে খাপ খাইয়ে নিতে একটু সমস্যা হচ্ছিল, ফলে দেখা যায় বিভিন্ন সাইড ইফেক্ট দেখা যাচ্ছে। তো পরবর্তীতে দেখা যায় মানুষের রক্তে এমন একটা জিনিস আছে যেটা তার জমাট বাঁধা রক্তকে গলা দিতে পারে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্লাজমিন এনজাইম। তাহলে এই প্লাজমিন এনজাইমটাকে যদি আমি কোনোভাবে অ্যাক্টিভ করে দিতে পারি, সে ওই জমাট বাঁধা রক্তটাকে গলায় দিবে। তাহলে এটার জন্যই হচ্ছে এই মেইন কাজটা। তাহলে এটা কি করা হচ্ছে দেখো, টিপিএ তৈরির প্রক্রিয়াটা হচ্ছে মানুষের কোষ থেকে এই যে টিপিএ অ্যাক্টিভেটর জিন, যে এমআরএনএটা, এটা একটু ডিফারেন্ট, এখানে একটু কাজ করতে হয়। এমআরএনএ থেকেই মেইন কাজটা শুরু। এতক্ষণ দেখছি আমরা ডিরেক্ট ডিএনএ, বাট এখন আমরা ডিরেক্ট ডিএনএ না পেয়ে আমরা ডিরেক্ট এমআরএনএ থেকে কাজটা করা হবে। তাহলে ওই জিনের এমআরএনএ পৃথক করা হলো, দেন এমআরএনএ থেকে একটা প্রক্রিয়ার মধ্যে আমরা ডিএনএ পেলাম। দেন ডিএনএ পাওয়ার পর ওইটাকে ইকোলাই ব্যাকটেরিয়া প্রবেশ, দেন হাজার হাজার কপি করা হচ্ছে, দেন ওইখান থেকে টিপিএ প্রোটিনটাকে আলাদা করে এটা বাণিজ্যিকভাবে তৈরি করা যাচ্ছে। আর বাকি কাজগুলো সেম, বাট এখানে একটু ডিফারেন্ট হচ্ছে, এটা ডিরেক্ট এমআরএনএ থেকে
করা হয়, দেন এমআরএনএ থেকে আস্তে আস্তে একটা ডিএনএটাকে আলাদা করা হবে বা ডিএনএ তৈরি করা হবে, দেন ওইখান থেকে আবার ক্লোনিং, একই কাজ। আচ্ছা, এরপরে হচ্ছে এরিথ্রোপয়েটিন। ঠিক আছে, পরের যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে এরিথ্রোপয়েটিন তৈরি করা। এরিথ্রোপয়েটিনটা হচ্ছে আমাদের কিডনি এই এরিথ্রোপয়েটিন এই হরমোনটা তৈরি করে। তাহলে এই এরিথ্রোপয়েটিন হরমোনের কাজটা হচ্ছে আমাদের যে লাল অস্থিমজ্জা আছে, বড় বড় হাড্ডিতে যে লাল অস্থিমজ্জা থাকে, ওই লাল অস্থিমজ্জাতে গিয়ে লোহিত রক্তকণিকা তৈরির জন্য উদ্দীপ্ত করবে। এটা হচ্ছে এরিথ্রোপয়েটিনের কাজ। অর্থাৎ এরিথ্রোপয়েটিনটা কিডনিতে তৈরি হবে, ওটা কোথায় যাবে? আমাদের বড় বড় হাড্ডির যে লাল অস্থিমজ্জা আছে, ঠিক আছে, ওইখানে যাবে। দেন ওইখানে গিয়ে লোহিত রক্তকণিকা উৎপন্ন হওয়ার জন্য সে উদ্দীপ্ত করবে। এটাই হচ্ছে এরিথ্রোপয়েটিনের কাজ। তো এখন আমাদের যদি কিডনি ঠিকমতো কাজ না করে, ঠিক আছে, তখন আমাদের এই জিনিসটা লোহিত বোন মেরুতে যেতে পারবে না, তখন আরবিসি ঠিকমতো উৎপন্ন নাও হতে পারে। সেজন্য আবার অনেক সময় দেখা যায় যারা ডায়ালিসিস করে তাদের দেখা যায় ওই ডায়ালিসিসের সাথে সাথে এই এরিথ্রোপয়েটিনটা বের হয়ে যায় বডি থেকে, তখন দেখা যায় তার বডিতে রক্তশূন্যতা হয়ে যাওয়া সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যার ফলে তার জন্য অবশ্যই বাহ্যিকভাবে এরিথ্রোপয়েটিন নেওয়াটা প্রয়োজন হয়। তাহলে এই জিনিসটা তৈরি, এটা হচ্ছে সেম একদম আগে যেভাবে রিকম্বিনেন্ট ডিএনএ করা হয়েছে ওইভাবে এটা একটু দেখে নিবা, ঠিক আছে? ওকে। দেন হচ্ছে জিন থেরাপি এই জিনিসগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, এগুলো না পড়লেও চলে। জিন থেরাপি তোমার এই যে বিভিন্ন জিন নষ্ট বা ত্রুটি হয়ে যাওয়া, আমাদের বডিতে অসংখ্য জিন আছে, একটা দুটা জিন ত্রুটিপূর্ণ হতে পারে, তখন দেখা যায় ওই ত্রুটিপূর্ণ জিনটাকে কারেক্ট করার জন্য বা কারেক্ট জিন ওইটা রিপ্লেস করার জন্য এই জিন থেরাপিটা ইউজ করা হয়। তাহলে এটা এত ইম্পর্টেন্ট না, মলিকুলার ফার্মিং এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো জাস্ট একবার রিডিং দিবা, এগুলো না বোঝার মতো কিছু নাই, এগুলোই। আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে সমুদ্রের তেল নির্গমন। এখানে দেখো একটু খেয়াল করো, আমার এই বইটাতে যেগুলো মার্ক আপ করা আছে এগুলো একটু ফলো করবা তোমরা, এগুলোর থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি, এগুলোর বাইরে না আসেই না ধরতে গেলে, এগুলোই জাস্ট ফলো করলে হবে। একটা পয়েন্ট হচ্ছে সমুদ্রের তেল নির্গমন, ঠিক আছে, অনেক সময় দেখা যায় ডুবে যায়, অর্থাৎ জাহাজ ডুবে যায়, তেলবাহী জাহাজ ডুবে যায়, বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যার ফলে তোমার তেলগুলো সব সমুদ্রে গিয়ে পড়ে। তা তেল যদি সমুদ্রে বা নদী নালায় গিয়ে পড়ে তখন ওই পানিটা আর বিশুদ্ধ থাকে না, ঠিক আছে, তখন দেখা যায় মাছ মরে যেতে পারে, বা বিভিন্ন অণুজীব সেখানে বাস করতে পারে, ফলে দেখা যায় এখানে অক্সিজেনের একটা ঘাটতি সৃষ্টি হয়ে যায়, কারণ এটা হচ্ছে একটা স্তর তৈরি করে পানির উপর। তো দেখা যায় ওখানে মাছ আর বাঁচে না। তো যার কারণে বিশেষ কিছু ইস্ট তোমার ইউজ করা হচ্ছে, সেগুলো কি সিউডোমোনাস, নোকার্ডিয়া, মাইকোব্যাকটেরিয়া, এই কয়েক ধরনের ইস্ট ও মোল জাতীয় ছত্রাক বলা হচ্ছে, অর্থাৎ ইস্ট এবং ছত্রাক ইউজ করা হয়, যারা দেখা যায় কি করবে, অক্সিডাইজিং অণুজীব হিসেবে কাজ করবে। অক্সিডাইজিং অণুজীব হিসেবে কাজ করে এই তেলের কারণে যে ক্ষতিটা হওয়ার সম্ভাবনা আছে ওই ক্ষতিটা আর হতে দেয় না, তখন তারা এটাকে অক্সিডাইজড করে তোমার তেলের যে অবিশুদ্ধতা, তেল থাকার কারণে যে অবিশুদ্ধতা হচ্ছে সেটাকে তারা সারায় নেয়, এটাই। আচ্ছা, আর এগুলো রিডিং পড়া একটু পড়ে নিবা, এগুলো এখানে তেমন একটা কিছু নাই। এখানে একটা চিত্র দিছে দেখো, অর্থাৎ অ্যাক্টিভেটেড স্ল্যাশ পদ্ধতিতে সিওএস পরিশোধন, এই যে ময়লা পানি, ঠিক আছে, এই যে নদী নালার ময়লা পানি এই যে আমরা স্ল্যাশ করা বলি, এই জিনিসটা কীভাবে করা হয়, এটাকে বলা হয় সিওএস, অর্থাৎ ময়লা বা আবর্জনাযুক্ত পানি, এটাকে বলা হয় সিওএস। এটাকে একটা এরেশন ট্যাঙ্ক বলা হয়, এখানে ঢালা হয়, ওইখানে একটা প্রসেস হয় অ্যাক্টিভেটেড স্ল্যাশ নামে, দেন ওইখান থেকে আরেকটা ট্যাঙ্কে যায় পানিগুলো, যেটার নাম হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্ক। এখানে সেডিমেন্ট মানে কি, তোমার তলানি পড়া, অর্থাৎ ময়লাগুলো কি করবে এই ট্যাঙ্কে এসে তলানি জমবে আর বিশুদ্ধ পানিটা এর উপরে ভাসবে। তাহলে এই বিশুদ্ধ পানিটা পরবর্তীতে একটা নলের মাধ্যমে বাইরে বেরিয়ে চলে আসে, এটাই হচ্ছে অ্যাক্টিভেটেড স্ল্যাশ পদ্ধতিতে সিওএস পরিশোধন। এখানে তোমার একটা ব্যাকটেরিয়াম ইউজ করা হয় যেটার নাম হচ্ছে জোগলিয়া রেমি গেরা, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
এটা পরীক্ষা আসে। এই জিনিসগুলো একটু জাস্ট একটু অল্প টাচ করলে হবে, এগুলো এমন না যে খুব বেশি পড়তে হবে। যেগুলো বেশি পড়তে হবে এগুলো আমি বলেই দিছি আগে, এগুলো হচ্ছে জাস্ট কিছু টপিকস এখানে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখতে হয় আর কিছু না। আচ্ছা, এখানে জিনোম সিকোয়েন্স, এটা হচ্ছে পুরোটাই একটা ফরেন্সিকের বিষয়। জিনোম সিকোয়েন্স, এই যে আমরা ডিএনএ টেস্ট বলা হয়, ডিএনএ প্রোব, ডিএনএ টেস্ট, এগুলো হচ্ছে জিনোম সিকোয়েন্সের একটা ফল। জিনোম মানে হচ্ছে জিনের একটা সেট, ঠিক আছে? এটাকে একটা বলা হয় জিনোম। এখন আমাদের বডিতে প্রত্যেকটা জিনের একটা সিকোয়েন্স মেনটেন করে তারা কিন্তু আছে। তাহলে এই জিনিসটাই হচ্ছে জিনোম সিকোয়েন্স। তাহলে যখন একটা ডিএনএ টেস্ট করা হয় তখন জিনোম সিকোয়েন্স দেখেই কিন্তু শনাক্ত করা হয় যে এর বাবা বা মানে জাস্ট ডিএনএ টেস্টটা হচ্ছে জিনোম সিকোয়েন্স ফলো করা হয়। যদি সেম পায় তাহলে ডিএনএ টেস্টে পজিটিভ, আর যদি সেম না পায় তখন আমরা এটাকে শনাক্ত করা হয়নি বলা হয়, ঠিক আছে? তাইলে হ্যাঁ, এই যে এখানে কথাগুলো লিখছে দেখো, ডিএনএ অনুদৈর্ঘ্য এটিজিসি বেসগুলো, আমরা ডিএনএ যখন পড়ছিলাম দেখছিলাম তখন এদের বেসগুলো একটা নির্দিষ্ট একটা সিকোয়েন্সে সাজানো থাকে, এটাই হচ্ছে জিনোম সিকোয়েন্স। আর এই জিনোম সিকোয়েন্সটাকে যখন আমরা ডিএনএ টেস্টের মাধ্যমে বের করে আনি তখন এই জিনিসটাকে বলা হয় ডিএনএ সিকোয়েন্সিং অথবা জিনোম সিকোয়েন্সিং। এইটা নিয়ে তেমন একটা কিছু জানতে হবে না, জাস্ট যতটুকু বলছে অতটুকুই। এখানে একটা কথা লিখছে, জিনোম সিকোয়েন্সিংয়ের প্রবর্তক হলো ডক্টর এফ সাঙ্গার। এটা লাগবে, এটা এমসিকিউর জন্য লাগবেই। আচ্ছা, এই যে এখানে জিনোম সিকোয়েন্স বা ডিএনএ টেস্ট বা কীভাবে করা হয়, এখানে কয়েকটা প্রক্রিয়া লিখছে। প্রাথমিকভাবে নির্দিষ্ট ডিএনএ অণুকে রিয়েজেন্ট সমৃদ্ধ 4টি টেস্ট টিউবে ভাগ করে দেওয়া হয়, দেন এখানে একটা জেল দেওয়া হয়, এগুলো তোমরা 9-10 পড়ছো হালকা পাতলা, এগুলো এখানেও সেম। এই যে জেল ইলেকট্রোফোরেসিস পদ্ধতিতে চারপাশে 4টি বিক্রিয়ার প্রতিটিকে পৃথক করা হয় এবং রেডিও অ্যাক্টিভ ব্যান্ডের স্থান পরিমাণ থেকে সিকোয়েন্স নির্ণয় করা। এখানে কিছু যে তুমি আলাদা করে ডিএনএর লেয়ার তৈরি করছো বা টেস্ট টিউবে রাখছো, ওইগুলো একটা ব্যান্ড তৈরি করা হয়। এগুলো আসলে ফরেন্সিকের বিষয়, অনেক কঠিন এই জিনিসগুলো। সো এই ব্যান্ড থেকে পরবর্তীতে এটা স্ক্যানিং করে ওইখানে অনেক একটা জটিল প্রসেসের মাধ্যমে তোমার এই জিনোম সিকোয়েন্সটাকে সামনে আনা হয় বা মনিটরিং করা হয়, দেন বোঝা যায় যে জিনোম সিকোয়েন্স ঠিক আছে কি না নাই, এই জিনিসটা দেখা হয়। আচ্ছা, এরপর হচ্ছে পাটের জীবন রহস্য উন্মোচন বা জিনোম সিকোয়েন্সিং। এই যে পাটের মধ্যেও যে 120 কোটি বেস পেয়ার আছে, ঠিক আছে? এই জিনিসটা কে আবিষ্কার করছিল? এটা হচ্ছে বাংলাদেশে একজন বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম, উনি কিছুদিন আগেই মারা গেছেন। উনি এটা নিয়ে অনেক গবেষণা করে পাটের বেস পেয়ার নির্ণয় করছেন কত কোটি। তো সেখানে দেখছেন উনি পাটের বেস পেয়ার পাওয়া গেছে 120 কোটি, যেটাই পরবর্তীতে বলা হচ্ছে পাটেরও জীবন আছে, ঠিক আছে? এটাই। আচ্ছা, তাহলে এখানে আর তেমন কিছু লাগবে না। আর ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, আমরা ফিঙ্গারপ্রিন্ট জানি কি জিনিস, আঙ্গুলের ছাপ জিনিসটাই হচ্ছে কি ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে? আর মানুষের কখনো কারো আঙ্গুলের ছাপের সাথে মিলে না। এটা তুমি যতই এই যে আমরা পৃথিবীতে 700-800 কোটি মানুষ এখন, বাট কারো কোনো আঙ্গুলের সাথে অন্য কারো আঙ্গুলের ছাপ কখনোই মিলবে না। সেজন্য ফিঙ্গারপ্রিন্টটাকে একটা ইউনিক একটা শনাক্তকরণ একটা প্রসেস ধরা হয়, ঠিক আছে? এটা আলটিমেটলি কেন আঙ্গুলের ছাপ মিলবে না, এটা হচ্ছে ডিএনএর ভিন্নতার কারণে, ঠিক আছে? এটাও সেমভাবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তোমার বিভিন্ন নমুনা সংগ্রহ করে ওইটার পরীক্ষা নিরীক্ষা করা হয়। আর এই জিনিসটা আমাদের যে বিভিন্ন ডিভাইসেই তো এটা কাজ করে, ঠিক আছে? আর যে আমরা বিভিন্ন ডিভাইসে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা আনলক করি, ওটা হচ্ছে একটা সেন্সর জাস্ট। বাট ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের মেইন কাজটা আসলে হচ্ছে ফরেন্সিকে, ঠিক আছে? তাহলে ওইটা ফরেন্সিকের পদ্ধতিতে তোমার যে জেল ইলেকট্রোফোরেসিস পদ্ধতি যেমনিভাবে ডিএনএ টেস্ট করা হতো সেমভাবে এই জিনিসটা করা হয়। তাহলে এটা তেমন একটা পড়তে হবে না তোমাদের, শুধুমাত্র ডিএনএ ফিঙ্গারপ্রিন্টটা কি এই জিনিসটাই জানলে চলবে তোমাদের। তাহলে এই জিনোম সিকোয়েন্সের প্রয়োগ মানে ডিএনএ টেস্টের প্রয়োগ, এটা তোমরা জানো সচরাচর। এই যে অপরাধী শনাক্তকরণে কোনো একটা তোমরা যে এই যে সিআইডি দেখো,
ঠিক আছে, বা সিআইডি যেটা আছে ওইখানে তোমার ডিএনএ টেস্ট করে ফরেন্সিকে দেখানো হয়। ওটা হচ্ছে একটা অপরাধীকে কীভাবে শনাক্ত করা হয় ডিএনএ টেস্ট করে ওইটা। তাহলে তুমি জিনোম সিকোয়েন্সিং বা ডিএনএ টেস্ট করে অপরাধী তুমি ইজিলি শনাক্ত করতে পারবা তাদের আলামতগুলো সংগ্রহ করে। দেন হচ্ছে পিতৃত্ব নির্ধারণে, এটা তো তোমরা ওই যে আগে বাংলা সিনেমাতে দেখানো হতো যে চিনতেছে না, তাদের ডিএনএ টেস্ট করা হয়, বা সিনেমা মুভিতে এগুলো দেখানো হয়, বাট আসলেই হয়, আসলেই ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃত্ব নির্ধারণ করা হয়। দেন সেমভাবে স্বজন, এই যে তোমরা আর এখানে বলছে দেখো সাভারের রানা প্লাজা যে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে, তখন কেউ কাউকে চিনতে পারতেছিল না, মারা গেছে লাশটাও চিনতেছিল না, তখন দেখা যায় ডিএনএ টেস্ট করে করে স্বজন নির্ধারণ করা হয়েছিল। দেন শ্রেণীবিন্যাস স্তর নির্ধারণ, এটা হচ্ছে তোমার একটা শ্রেণীবিন্যাস কীভাবে করবে, ঠিক আছে, ব্যাকটেরিয়ার বা আর কি ব্যাকটেরিয়ার এই শ্রেণীবিন্যাসগুলো এই জিনোম সিকোয়েন্সের মাধ্যমেই করা হয়। দেন হচ্ছে শ্রেণীবিন্যাসের মধ্যে যদি কোনো ধরনের মিল অমিল থাকে এই জিনিসটাও কোথায় তোমার ডিএনএ ফরেনসিক অথবা জিনোম সিকোয়েন্সের মাধ্যমে করা হয়, ঠিক আছে। আর এখানে তেমন কিছু আর লাগবে না, শুধুমাত্র আমি এখানে যেগুলো মার্কআপ করা আছে এই মার্কআপ করা, যেমন বিটি টক্সিন জিন এটা, আবার লবণাক্ত সহিষ্ণু জিন PDH45। তাহলে এক একটা জিনের বৈশিষ্ট্য সম্পন্ন কিছু জিনের অর্থাৎ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন জিনের কথা এখানে বলা হয়েছে, এগুলো তোমরা একটু মার্কআপ করে রাখবে, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, এতটুকুই, এই চ্যাপ্টারটা শেষ। আমি এরপরে বাড়ির কাজ দিয়ে দিব, এগুলো সবাই ঠিক টাইমে ঠিক সময়ে আমাকে সাবমিট করবা। আর এখানে যদি কোনো ধরনের না বোঝা থাকে অবশ্যই আমাকে ইনফর্ম করবা, আমি যতটুকু প্রয়োজন হবে ওইগুলো আমি ডিটেলসে বলছি, আর যেগুলোর প্রয়োজন নাই তেমন একটা ওইগুলো আমি ডিটেলসে বলে জাস্ট বেসিকটা বলার চেষ্টা করছি। সো এই চ্যাপ্টারে যদি আর কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবা। ওকে।